তৃণমূল কংগ্রেসের মমতা বিরোধী নেতা দেবাংশু, ঠিক আছে। আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ বেল পেয়ে বেরোবে, ওদের যেন মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ, একে আপনার এমএলএ মনে হয়? আমার তো সিজেড ক্রিমিনাল মনে হয়। সদ্যই প্রকাশিত হয়েছে 2024 লোকসভা নির্বাচনের ফল। রাজ্য বিজেপির ফলাফল নিয়ে আপনার ব্যাখ্যা যদি একটু দেন। দেখুন, রাজ্য বিজেপি ভালো ফল করেছে আমি মনে করি। তার কারণ রাজ্য বিজেপি আপনি দেখবেন আমাদের 75টা এমএলএ ছিল, সেটা বেড়ে আমরা প্রায় 90টা সিটে জিতেছি। 148টা সিটে জিতলে আমরা রাজ্যে ক্ষমতায় আসবো, তো ফলে আমরা ক্ষমতার দিকে এগিয়ে চলেছি। 121টা টোটাল মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যে 110টা 111টা আমরা জিতেছি। কলকাতা কর্পোরেশনের উপরে প্রায় 60খানা ওয়ার্ড আমরা জিতেছি, ফলে আমরা ভালো ফলাফল করেছি। আমাদের পার্সেন্টেজ অফ ভোট 1% বেড়েছে, আমাদের কোনো জায়গায় ভোট কমেনি। তো ফলে কিছু টেকনিক্যাল জায়গায় তৃণমূল কংগ্রেস খেলাধুলো করেছে, সেই সায়েন্টিফিক রিগিং আমরা আটকাতে পারিনি। আমরা আগামী দিনে সেটা আটকাবো এবং ক্ষমতায় আসবো 26। আগামী 10ই জুলাই বিধানসভার উপনির্বাচন, 4টি বিধানসভা কেন্দ্রে একটাতে কি আপনাকে প্রার্থী হিসেবে দেখতে পাবো? না, কোনো প্রার্থীর কোনো বিষয় নেই। দলের সাথে দল ঠিক করে কে প্রার্থী হবে না হবে, দল যা বলবে তাই হবে। দল যা মনে করবে তার উপরে ভিত্তি করে সবকিছু হয়। তো দল যদি ডিসাইড করে তখন তাই হবে, দল না ডিসাইড করলে হবে না। দল আমরা আমাদের নির্বাচনের তৈরির জন্য পার্টি রেডি, দল পুরো তৈরি। দাদা, আপনি যে লোকসভা নির্বাচনের ফলের নিরিখে বললেন সে প্রসঙ্গেই বলবো, এই যে ফলাফল বেরোলো তাতে আপনাদের প্রাপ্ত ভোটের শতাংশ যদি দেখি 38%, এবং আসন সংখ্যা এটা 2019-এ ছিল 18, এবারে সেটা হলো 12। যদি বিধানসভা নিরিখে দেখি তাহলে 77 ছিল, আপনাদের 11টা পাওয়ার কথা, সে জায়গায় 12টা হলো। আপনার কি মনে হয় যা আপনাদের কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছিল 30টি আসনের ব্যাপারে, সে জায়গায় আপনারা 12টা পেলেন, বঙ্গে কি বিজেপি ঘুরে দাঁড়াতে পারে? না, উই আর এক্সপেক্টিং কি আমাদের নাম্বার বাড়বে, সেটা বাড়েনি, কিন্তু বাস্তব মেনে নিতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে রেজাল্ট খারাপ হয়েছে। আমাদের এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল, আমরা যেভাবে টার্গেট করে এগোচ্ছিলাম তাতে আমাদের নাম্বার অনেক বেশি আসবার ছিল। এখন আমাদের পর্যালোচনা করছি কোথায় কি গাফিলতি আছে, কি অসুবিধা আছে, সেগুলো আমরা রেকটিফাই করব। এই যে আগামী বিধানসভায় উপনির্বাচন রয়েছে, এই 4টের মধ্যে বিজেপি কটা পেতে? সবগুলো জিতবে। কলকাতা পুরো এলাকায় দেখা যাচ্ছে বহু ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল, কেন আপনার মনে হয়? কারণ মানুষ ভোট দিতে পেরেছেন, মানুষ এখানে বোদ্ধা, মানুষ নিজের বুঝতে পারে নিজের ভোট নিজে দিতে পারছেন বহু জায়গায়। সেই জন্য দেখছেন না, বড় বড় বিল্ডিং যেগুলো আছে সোসাইটি, তার মধ্যে অটো নিয়ে ঢুকে পড়ছে, হই হল্লা করছে, তৃণমূল রাগ হয়েছে। মানুষ যেখানে ভোট দিতে পারছেন সেখানেই তৃণমূলের বিরুদ্ধে ভোট পড়ছে। বাংলায় 21-এর থেকেও ভালো ফলে দাবি করছে বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিথ্যা প্রচার, তিনি আরো বলছেন 15 দিন টিকবে না এই সরকার। 26 পর্যন্ত টিকবে না এই সরকার, এটার উত্তর একটাই। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে মাঠে নামতে হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে একটি বিধানসভার জন্য কোর কমিটিও গঠন করেছেন তিনি। একটি বিধানসভার উপভোট নিয়েও এত কেন তৎপরতা বলে মনে হয়? কলকাতা কর্পোরেশনের ইলেকশনের রেজাল্ট দেখে এবারে লোকসভায় তিনি বুঝেছেন যে কলকাতায় কি হতে চলেছে। এখন সেটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চাপবার জন্য তিনি কমব্যাট করার জন্য নেমেছেন। এইটা ওনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি। দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নাকি সুকান্ত মজুমদারের জায়গায় শুভেন্দু অধিকারী, কে হবেন পরবর্তী? টু মেক এনি কমেন্টস, কারণ পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এটা ঠিক করেন। আপনি কি জানেন আমাদের কেন্দ্রের কে সভাপতি হবেন? বলে আগে সভাপতি কেন্দ্রের হবেন, তারপরে রাজ্যের হবেন। পার্টি যাকেই সভাপতি করবে তাকে নিয়ে আমরা 26-এর নির্বাচন লড়বো এবং জিতবো। শঙ্কুদেব দা, আমরা সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে দেখছি যে দিলীপ দার সৈনিক ভার্সেস শুভেন্দু দার সৈনিক, দুটো এরকম রীতিমতো পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। কি বলবেন এই তর্জন? যারা অতি উৎসাহী, যাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, তারা এসব পেজ তৈরি করেছে। আপনারা সেসব নিয়ে লাফালাফি করছেন, আপনাদের একটা এন্টারটেনমেন্ট হচ্ছে। আমাদের মধ্যে কোনো লড়াই নেই, আমাদের সব সৈনিক এক সৈনিক, ভারতীয় জনতা পার্টির সৈনিক। 3বারে একবারও পূর্ণমন্ত্রী পায়নি বাংলা, এই অসম্মান কেন? আর সমালোচনা মুখর দেবাংশু ভট্টাচার্য, সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর প্রশ্ন, বাংলা থেকে 2014-তে 2, 2019-এ 18 এবং 2024 অর্থাৎ 12 জন সাংসদ পেয়েছে বিজেপি, কিন্তু একবারও বাংলা পূর্ণমন্ত্রিত্ব পায়নি। প্রতিবার বাংলাকে 2টি করে গরুর গাড়ির হেডলাইট দিয়েছে বিজেপি, এই অসম্মান কেন? এবং এটাই প্রমাণ করে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা। ঠিক এই কারণে বাংলা বিরোধী দলকে বাংলা বিসর্জন দিয়েছে। আগামীতে বাংলা থেকে বিজেপির জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর প্রত্যাখ্যান। আপনাকে বলে রাখি, ডেরেক ওব্রায়েন বলেছে হাফ প্যান্ট মন্ত্রী, কি বলবেন? শুনুন, তৃণমূল কংগ্রেসের মমতা বিরোধী নেতা দেবাংশু যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে, আগে সে তার নেতাকে সে আগে ঠিক করবে। এমনি ছেলেটি হতাশ, তার ওজন কমে গেছে,
সে তো খুব ভালো ছেলে, কারণ সে, আপনি জানেন কিনা জানি না, নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ার পর সে ওয়েট মাপার মেশিন কিনেছিল। তারপরে নিজের ওয়েট মাপলো, দেখলো 88 কিলো। তারপরে নির্বাচন শেষ হলো, দেখা গেল সেটা 77 কিলো। 5-6 কিলো কমে গেছে বলে সে খুবই হতাশ হয়ে পড়েছে। আর 6 কিলো ওজন কমেছে বলেই ও 6 লাখ ভোট পেয়েছে। যার পলিটিক্যাল ম্যাচুরিটি এতটা, তার বিষয় নিয়ে রিয়াক্ট করার মতো আমার পলিটিক্যাল ম্যাচুরিটি তৈরি হয়, এটা প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, ডেরেক ওব্রায়ান হাফ প্যান্ট ফুল প্যান্ট যত না বলেন তত ভালো। কারণ কুইজ মাস্টারের নিশ্চয়ই জানা আছে, তৃণমূল কংগ্রেস যখন কংগ্রেসের সাথে টাই আপ করে এখানে মন্ত্রিত্ব পেয়েছিল, তখন 6টা হচ্ছে হাফ প্যান্ট মন্ত্রী পেয়েছিল তার কথা মতো। তো তারা যখন শরিকে থেকে হাফ প্যান্ট মন্ত্রী নিয়ে কাজ চালান, তখন তাদের এই সমস্ত সমালোচনার কথা মনে পড়ে না। ফলে বুঝতে হবে আপনাকে যে যথেষ্ট কেন্দ্রে থাকা সরকারের কেউ যদি এমওএস হন, তার গুরুত্ব হচ্ছে সহযোগী দলের বা অ্যালাইজ যারা পার্টির সাথে থাকে, তৃণমূল কংগ্রেসের মতো কংগ্রেসের সাথে থাকে, তাদের হচ্ছে হাফ প্যান্ট মন্ত্রীর ক্ষমতা অনেক কম হয় যারা সরাসরি দলের হচ্ছে এমওএস হন তাদের থেকে। ফলে আমাদের যারা মন্ত্রী হয়েছেন এমওএস, তারা সরাসরি বিজেপিরই এমওএস। তো ফলে তাদের কাজ করবার অপরচুনিটি অনেক বেশি। এবং সুকান্ত তার দুটো দপ্তর পেয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার এমন একটা দপ্তর পেয়েছেন যেটা নর্থ ইস্টের কাজ করবার অপরচুনিটি রয়েছে। ফলে নর্থ ইস্টের একাধিক রাজ্য এখানে কাজ করতে পারবে বলে আমাদের মনে হয়। ভোটের ফল সামনে আসতে না আসতেই শঙ্কুদা, আমরা দেখছি রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে হিংসার খবর, অভিযোগ। বহু জায়গাতেই তৃণমূলের রেশনলে পড়ছেন পদ্ম শিবিরের কর্মীরা। কারোর দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারোর বাড়ি ভাঙচুর, আবার কেউ পালিয়ে চলে এসেছেন। কিভাবে তাদের এই ক্ষতি সামলাবেন আপনারা? আমরা কোমর বেঁধে নেমেছি, আমরা ওদের বাড়ি পৌঁছচ্ছি। আমাদের বাড়ি থেকে, মানে আমাদের পার্টির থেকে আমরা তাদের কাছে রেশন ব্যবস্থা পৌঁছে দিয়েছি, থাকার ব্যবস্থা করেছি। কিন্তু একটা রাজ্যে এই ধরনের সিচুয়েশন কেন ঘটবে? যারা বললো বদলা নয় বদল চাই, তারা এখন বদলার রাজনীতি করছে, শকুনের রাজনীতি করছে, মৃত্যুর রাজনীতি করছে, হত্যার রাজনীতি করছে। খুবই দুঃখের বেদনা। আমার মনে হয় তৃণমূলের এই ব্যাপারটাকে থেকে রেকটিফাই করা উচিত, কারণ ওদের মনে রাখা উচিত আজকে ওরা ক্ষমতায় আছে, কালকে থাকবে না, তখন এটাই ফেস করতে হবে। শাহজাহানের জমি দখলের টাকা যেত পার্টি ফান্ডে, চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির, কি বলবেন? এখন ওরা কোর্টে প্রমাণ করুক যে যেত না, টাকা তো যেত, প্রমাণ পাওয়া গেছে। এজেন্সি যখন বলছে, খুবই মানে লজ্জা লাগছে আমার এটা বলতে। তৃণমূল কংগ্রেস একসময় কত কষ্ট করে টাকা জোগাড় করে দল করেছিল, আর এখন কোন জায়গায় উঠেছে। সোহম কেন ক্ষমা চাইলো বলে মনে হয়? আমাকে যাবে, তাকে গ্রেপ্তার করা উচিত। সে চণ্ডীপুরের এমএলএ, কি বলেছে তার প্রাক্তন পিএ কে? আছো তো? হ্যাঁ দাদা, তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা, ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ, বেল পেয়ে বেরোবে, ওদের যেন মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমার বালছি দেবে মনে করে। আমি এখনই আসছি দাদা, আপনি ওয়েট করুন, আমি আসছি। একে আপনার এমএলএ মনে হয়? আমার তো সিজেড ক্রিমিনাল মনে হয়। পুলিশের উচিত একে ইমিডিয়েটলি কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেট করা। একটা সংখ্যালঘু বাড়ির সাধারণ ছেলে লোকের কাছ থেকে ধার করে একটা রেস্টুরেন্ট করেছে। আমি জাস্টিস চাই মুখ্যমন্ত্রীর কাছে।